সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি শ্রাবণা তৌহিদা আছি। সেলিব্রিটি আড্ডা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমার সাথে রয়েছেন একজন মডেল এবং সেই সাথে বলা যায় একজন অভিনেতা। তবে তার পরিচয়টা আমি এভাবে দিতে চাই, স্বপ্নবিলাসী এক যুবক ইউনিভার্সিটিতে পড়ার সময় হঠাৎ করে বন্ধুর কারণেই হোক আর বন্ধুর অনুপ্রেরণায় হোক ফটোশ্যুট করলেন। সেই ফটোশ্যুট করার পরে ছবি জমা দিলেন বিজ্ঞাপন চিত্র নির্মাতাদের কাছে। সেই যে ডাক পেলেন, এরপরে আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক বিজ্ঞাপন চিত্র এবং তারপরেই চলচ্চিত্র দাপিয়ে বেড়াচ্ছেন সব মাধ্যমে। বলছিলাম সাখাওয়াত হোসেন নীরবের কথা। মোহাম্মদ সাখাওয়াত হোসেন নীরব, জন্ম 1983 সালের 2 জুলাই ঢাকায়। নীরব নামে চিত্রজগতে খ্যাতি অর্জন করেন তিনি। মডেলিং দিয়ে নীরব তার কর্মজীবন শুরু করলেও প্রথম দিকে বেশ কিছু টিভি নাটকে অভিনয় করে সুনাম অর্জন করেন এই খ্যাতিমান অভিনেতা। 2009 সালে পরিচালক শাহিন সুমনের মন যেখানে হৃদয় সেখানে চলচ্চিত্রের মাধ্যমে নীরবের সিনেমা জীবন শুরু হয়। নায়ক রাজ রাজ্জাক সহ বহু গুণী চলচ্চিত্র পরিচালকের চলচ্চিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছেন এই অভিনেতা। কেমন আছেন? খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। এই প্রজন্মের মানুষদের জন্য, তরুণদের জন্য আমি ছোট্ট করে শুনতে চাই, অনেকটা এলেম দেখলেম জয় করলেম, ব্যাপারটা তাই কি ছিল? বেসিক্যালি সেটা স্বপ্নের মতো ছিল না। বেসিক্যালি মানে এমনি ঘুরতে ঘুরতে গল্প করতে করতেই এটা করা। যেটা হচ্ছে যে আমরা তো মানে বাবা এয়ারফোর্সে ছিলেন, সেই সুবাদে ক্যান্টনমেন্টে থেকেছি। ক্যান্টনমেন্ট থেকে থেকে আমরা জাস্ট কাফরুলে যেখানে বাসা ওখানে থাকি সেই একদম ছোটোবেলা থেকেই। এবং ওই সময়ে ইলেকট্রিসিটি চলে যেত এবং দেখা যেত প্রত্যেকটা স্পেসিফিক টাইমে, যেটা হচ্ছে হয় একদম 8টায় অথবা হয় একদম 9টায় অথবা রাত 10টায়, এরকম কারেন্ট চলে যেত, আবার 1 ঘন্টা পরে চলে আসতো। ঠিক এই ঘুরতে ঘুরতে এলাকা থেকে আমার ফ্রেন্ড আর আমি হাঁটাহাঁটি করতে মানে ওর বাসাটা একটু ভেতরে। সো সেখানে গিয়ে তখন 9টা মানে 8টার সময় কারেন্ট গিয়েছিল, 9টার সময় চলে আসছে। পরে তখন আমরা অলরেডি ওর বাসার কাছে। তখন আমি বললাম যে তার একটা কাজ কর, তোর বাসায় গিয়ে একটু করি, পানি খাবো, পানি খেয়ে তারপর আবার স্টার্ট করবো, মানে আমার বাসার দিকে যাব। পরে বললো ঠিক আছে চল। পরে বাসায় গেলাম, বাসায় ড্রয়িং রুমে বসে ওর সাথে মানে একটু ম্যাগাজিন পেপার দেখছি। দেখতে দেখতে হঠাৎ করে ওর ড্রয়িং রুমের মধ্যে ছবি দেখছি। ছবি দেখার পরে হঠাৎ করে দেখি এখানে একটা ছবি, এখানে একটা ছবি, বাট মানে ওর সাথে মানে একটু মেলে আবার মেলে না। পর আমি 2-3টা ছবি দেখার পর ওকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা এটা কার ছবি? পরে বললো আমার। পরে আমি একবার ওর দিকে তাকাই, একবার ছবির দিকে তাকাই, একবার ওর দিকে তাকাই, একবার ছবির দিকে তাকাই। ছবির দিকে তাকাই বলছে না এটা তুই না, মানে এটা তুই হইতে পারস না। তখন ও বলতেছে না দোস্ত এটা আমার ছবি। পরে আমি বলছি তোর ছবি যদি এরকম হয় তাহলে আমার ছবি আরো ভালো হবে। হ্যাঁ, সো আমাকে বলছে যে মডেলিং এর জন্য ছবি তুলছে। আচ্ছা। পরে আমি বললাম যে আচ্ছা দোস্ত আমিও তুলবো। তারপরে বলতেছে যে এটা করতে গেলে টাকা লাগবে এবং কিছু প্ল্যানিং করা, ছবি, ড্রেস আপ, কস্টিউমগুলো লাগবে। পরে আমি বলছি ঠিক আছে ওগুলো আমি অ্যারেঞ্জ করবো, তাহলে তুই আমাকে এরকম ছবি তুলে দে, কোথায় নিয়ে যাবি আমাকে নিয়ে চল, ছবি তুলবো। ভাই বোন এবং মায়ের থেকে টাকা নিয়ে আমি করলাম ফটোশুট। তখন কি বলা হয়েছিল যে আমি ফটোশুটের জন্যই টাকাটা চাচ্ছি? হ্যাঁ, মানে ফ্যামিলি সাপোর্টে ছিল? হ্যাঁ, মানে ওইটা বলেই তার ছবিটা তুললাম। এবং তোলার পরে তখন যেহেতু আমার একদম এলাকার আমার ক্লোজ ফ্রেন্ড এবং বিভিন্ন জায়গায়ও আমাকে নিয়ে যেত ঘুরতে ঘুরতে। পরে দেখতাম যে র্যাম্পের শো হচ্ছে বা প্রোগ্রাম হচ্ছে, তখন নিয়ে গেলে তখন ওই নিজে আমাকে ইন্সপায়ার করতো, তুই যেহেতু ছবি তুলছিস তাহলে কর, ছবি ড্রপ কর, কোথাও দেখা একটু। পরে এইভাবেই করেই আসলে শুরু। ও আমাকে এইভাবে করে স্টার্টিংয়ে আমাকে হেল্প করেছে এবং আমি গিয়ে কয়েকটা জায়গায় ওর সাথে যাই, গিয়ে আমাকে প্রথমে র্যাম্পের কিছু কাজ করি, এই তো। র্যাম্পে কাজ করা এবং তারপরে কিন্তু ইউ গট দ্য লুকেও একদম তারপর পরই একদম এটা। এবং ইউ গট দ্য লুকে গিয়ে তখন আমি 4th হয়েছিলাম। তখন তো আসলে ছিল না যে মানে ফার্স্ট লুক যে ফার্স্ট হতো, তারপরে হতো বেস্ট হেয়ার, বেস্ট স্কিন, বেস্ট ওরকম ক্যাটাগরি ছিল না তখন। 4 মানে 1 থেকে 4 এর মধ্যে থাকতো, 5 এরকমই ছিল। সো ওই তো 2004 এর গল্প। তবে 2004 বা ওই সময়টায় তো এত টিভি মাধ্যম ছিল না। তখন কিন্তু যেটাই ছিল সেটা খুব ফোকাসড ছিল এবং দ্যাটস ওয়াই হয়তো ইউ গট দ্য লুকে যে 4th হয়েছে তাকেও কিন্তু মানুষ চিনতো বা ভালোবাসতো। না, আর তার চেয়ে বড় কথা হচ্ছে মানে চেনা জানার চেয়ে
ইম্পর্টেন্ট ইস্যুটা বা ইম্পর্টেন্ট যে ব্যাপারটা দরকার ছিল সেটা হচ্ছে যে আসলে প্রপার একটা মানে মাধ্যমে যাচ্ছে কিনা, প্রপার যে ওয়েটা সেই ওয়ে পর্যন্ত যেখানে আসলে প্রপার কাজ হয় না, বিজ্ঞাপনের কাজ বা আমরা যে ফ্যাশন শো বা যেই মানে ফ্যাশন রিলেটেড যে কাজগুলো হয়, বিভিন্ন ফ্যাশন হাউসে শ্যুট, তারপরে ইভেন্ট, সো ওই মাধ্যমটা অনেক ইম্পর্টেন্ট। রাইট। সো আমার কাছে মনে হচ্ছিল যে ওইটা বেস্ট ওয়ে ছিল যে একটা ভালো একটা যেহেতু জায়গা তৈরি করা। শখের বশেই এই মাধ্যমটিতে আসা এবং প্রথমে মডেল হিসাবে বেশ ভালো সাড়া পাওয়া, মডেল থেকে অভিনেতা হব এই ইচ্ছেটা কখন আসলো? না, এটা আসলে কখনো ইচ্ছে ছিল না। ব্যাপারটা হচ্ছে যে আমি তখন মানে বিজ্ঞাপন এমনি অমিতাভ ভাইয়ের সাথে আমি কাজ শুরু করি। দেখা যাচ্ছে শুরু করি মিনস হচ্ছে আমার একটা ফ্রেন্ড ছিল সুমাইয়া, ওর মাধ্যমে অমিতাভ ভাইয়ের সাথে আমার পরিচয়, এবং অমিতাভ ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পরে আমি মনে হয় যে একমাত্র আর্টিস্ট বাংলাদেশের যে অমিতাভ ভাই 9টা বিজ্ঞাপন করেছি। সো আমার মূল যতটুকু ভালো লাগা এবং যতটুকু কাজের যে জায়গাটা সেটা শুধুমাত্র অমিতাভ রেজার কারণেই। এবং সেটা খুব টার্নিং ছিল একটা বিজ্ঞাপন চিত্র। হ্যাঁ, মানে সিরিজ অফ টিভিসি, যেমন খুব প্রমিনেন্ট তখন নেসক্যাফের কফির বিজ্ঞাপন করেছিলাম, এবং নেসক্যাফের যে কফির বিজ্ঞাপনটা করেছিলাম সেটা মানে বাংলায় করা প্রথম টিভিসি। এর আগে যতগুলো বিজ্ঞাপন হতো সব ডাব করে বাংলায় ডাব করে চালানো হতো। সো ওটা অনেক একটা খুব রিমার্কেবল একটা টিভিসি ছিল। তারপরে একটা পেপসোডেন্টের কাজ করেছিলাম তখন আমি আর আকরাম ভাই। তারপরে অ্যাক্টেল, মানে তখন অ্যাক্টেল তো রবিটা ছিল অ্যাক্টেল, সো রবির একটা বিজ্ঞাপন করেছিলাম। তারপরে মেরিলের বিজ্ঞাপন করেছিলাম। কিন্তু আমার মনে হয় এতগুলো বিজ্ঞাপন চিত্র খুব ভালোভাবে গেলেও বাংলা লিংকের বিজ্ঞাপনগুলো আলাদা করে নীরবকে ভালোবাসা ওইভাবে একটা জায়গায় তৈরি করে ফেলেছিল। কারণ আমরা এখন বলি না যে আমাদের এখন দেশের টেলিভিশন চ্যানেলগুলোর দেখা যায় বিজ্ঞাপনের মানে মাঝে মাঝে বা বিজ্ঞাপনের ফাঁকে নাটক চলে, বাট তখন যেটা ছিল বাংলা লিংকের বিজ্ঞাপনের মাঝে মাঝে বিজ্ঞাপন চলে, মানে এত বেশি চলতো। দেখা যেত যে একদম ঈদের আগে বা পহেলা বৈশাখে মানে এত মানে ফ্রিকোয়েন্ট ইয়েটা আসলে বাংলাদেশের কোনো টিভিসিতে এরকম হতো না। সো ওই সময় একটা খুব ভালো একটা আউটপুট পেয়েছিলাম এবং মানুষ চিনতো, জানতো, এবং যেটা হচ্ছে যে এই ভালোবাসা যা সব এখন আমি বাংলা সেখান থেকে আসলে মন যেখানে হৃদয় সেখানে কিভাবে হলো আশাটা? বেসিক্যালি ওই বিজ্ঞাপনটা একটু ফিল্মিক ছিল, তো দেখা যাচ্ছে টিভিসিটার মধ্যে নাচানাচি, তারপর একটা বায়োস্কোপের একটা ইয়ে ছিল যে একটা মেলার মধ্যে একটা পহেলা বৈশাখের একটা ফিল ছিল। সো এটা একটা সিনেম্যাটিক টিভিসি ছিল, হিরোইক ব্যাপারটা ওর মধ্যে ছিল। সো ওই টিভিসির কারণে দেখা যেত যে আমাকে বেশ কিছু সিনেমার অফার আসে। তখন আমি ফিল করলাম যে না, যেহেতু আমাদের দেশে এখন সিনেমাগুলো ভালো হচ্ছে, তারপরে গানগুলো অনেক ভালো হচ্ছে, সো কেন মানে করব না। সো ওই জায়গা থেকেই প্রথম ছবি করা। শাহিন সুমনের সাথে পরিচয়টা কিভাবে হলো? ফোনে আমাকে ফোন করেছিল এবং আমাকে উনি আপনাকে অফারটা দিয়েছিল? ফোন করে আমাকে বলেছিল যে হিরো, আমরা আপনার সাথে একটা ছবি নিয়ে কথা বলতে চাই, মানে আপনি একটু প্লিজ এফডিসি আসবেন কিনা। পরে আমি বলছি যে হ্যাঁ আসবো। পরে গিয়ে মিটিং করে গল্পটা শুনে আমার কাছে মনে হলো যে না, তখন কিন্তু অলরেডি অপু বিশ্বাস অনেক এস্টাবলিশ একজন চিত্রনায়িকা, তো তার বিপরীতে ক্যাস্ট হওয়াটা মানে ওই সময়টা মানে নিজেকে তখন কি খুব লাকি মনে হয়েছিল নাকি একটু নার্ভাসনেস ছিল? মানে তখন তো মানে লাকি ছিলাম, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শুটিং করার সময় নার্ভাসনেসটা ছিল বেশি। আচ্ছা। এবং মজার ব্যাপার হচ্ছে যে প্রথম আমার সিনেমার শুটিং শুরু হয়েছিল গান দিয়ে। সো আমি আমার ডিরেক্টরকে বলছিলাম যে আমার সাথে তো ওনার পরিচয় নেই, সো হুট করে তার সাথে একটা রোমান্টিক গান, এটা তো খুব টাফ হয়ে যাবে। বাট তারপরেও সেটা হচ্ছে অপু বিশ্বাসের মানে সে এত বেশি ফ্রেন্ডলি প্লাস এত বেশি কোঅপারেটিভ ছিলেন, সো ওইটা কাজ করতে গিয়ে অনেক মানে মানে মনেই হয় না যে প্রথম কাজ করছি। মানে প্রথম যখন ক্যামেরার সামনে দাঁড়ানো মানে ওই সময়টায় মনের কি অবস্থাটা ছিল? এক তো হচ্ছে কো আর্টিস্টের সাথে আগে থেকে পরিচয় নাই, সেটা একটা সংকোচ কাজ করতেছিল, আর বড় পর্দায় নিজেকে প্রথম দেখা হবে, নার্ভাসনেসটাই বেশি ছিল। কারণ বড় পর্দায় তখন যেহেতু বিজ্ঞাপন অলরেডি করে এসেছি, তখন ওই ভয়টা ছিল না যে মানে পর্দায় কেমন লাগবে বা কেমন লাগবে, বা টেনশনটা ছিল হচ্ছে মানে কাজ করব অপু বিশ্বাস এবং একই ছবিতে শাকিব খান আছে, সো সব মিলে মনে হচ্ছিল যে এটা ভালো কিছু হবে। সো সেই জায়গা থেকে আমি একদমই আমার কাছে মনে হয় যে এটা একদম মানে আমার রাইট ইয়ে ছিল, মানে পছন্দ ছিল যে হ্যাঁ ঠিক আছে এই কাজটা দিয়ে আমরা শুরু করলাম। আমাকে তো দর্শক ওইভাবে ফিল্মের যারা অডিয়েন্স তারা তো আমাকে চেনে না, সো
ফিল্মের দর্শকরা যখন হলে গিয়ে ছবি দেখবে দেখা যাচ্ছে শুধুমাত্র আমার কারণে আমার একটা সলো ছবি দিয়ে এসে মানুষ আমাকে কতটুকু দেখবে এটা নিয়ে আমার একটু ডাউট ছিল। আচ্ছা, প্লাস সেই জায়গা থেকে আমি মনে করলাম যে যেহেতু শাকিব খান তখনও শাকিব ভাই সুপারস্টার, সো শাকিব খানের ছবি দেখতে গিয়ে ওইখানে আমাকে দেখে মানে মানুষ আমার প্রতি ভালোবাসাটা তৈরি হবে এবং গল্পের জায়গাটা আমার কাছে মনে হয় যে মানুষ অনেক পছন্দ করেছে। আচ্ছা, মন যেখানে হৃদয়ে সেখানে এই মুভি থেকে মানে একক চরিত্রে কখন মানে এরপরে কোন মুভি পরের সেকেন্ড ছবিতেই করেছিলাম, সেটা হচ্ছে যে খুবই ইন্টারেস্টিং একটা ছবি। আমার সেকেন্ড ছবি ছিল হচ্ছে গুরু ভাই। গুরু ভাই হচ্ছে সমরেশ মজুমদারের একটা উপন্যাস এবং সেটা হচ্ছে দত্তগুপ্ত বলে একটা উপন্যাস, মানে ওইটার একটা মায়া ক্যারেক্টার ছিল। ওই ছবিটাই হচ্ছে আমার সেকেন্ড এবং এটা আন্ডারওয়ার্ল্ডের একটা মানে অনেক ডিফারেন্ট একটা স্টোরি এবং ইমতিয়াজ বুলবুল ভাই প্রথম এবং মানে একমাত্র ছবি যেটাতে উনি অ্যাক্টিং করেছিলেন। আচ্ছা, সো ওইটা অনেক বড় একটা পাওয়া ছিল এবং পুরো টিমটা, সমরেশ মজুমদারের একটা গল্প, সো সব কিছু আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো ইয়ে ছিল। বাংলাদেশে আসলে খুব কম অভিনেতা আছে যারা কাজ করার সুযোগ পেয়েছিল বলিউডে। তার মধ্যে অবশ্যই আমরা জানি যে নীরব ভাই কাজ করেছেন সেখানে। সেই কাজ প্লাস হচ্ছে শুধুমাত্র বলিউড না, আমি জানি দেশের বাইরে আরো একটা চলচ্চিত্রে, মালয়েশিয়ান একটা মুভিতে কাজ করা হয়েছিল। এই দুটোর এক্সপেরিয়েন্স যদি ছোট করে শুনি। প্রথমত হচ্ছে মালয়েশিয়ান মুভিটার যে এক্সপেরিয়েন্স সেটা একটা আউটস্ট্যান্ডিং একটা মানে পুরোপুরি মানে এটা আমার কাছে মনে হয় যে এখনো আমি ওই ইয়েটা ফিল করি, যেটা হচ্ছে যে পুরো টিম থেকে শুরু করে এবং প্রোডাকশনের প্রোডিউসার থেকে শুরু করে প্রোডাকশন বয় পর্যন্ত প্রত্যেকজনের যে কোঅপারেশন এবং তাদের মধ্যে যে প্রফেশনালিজমটা এটা আউটস্ট্যান্ডিং। এবং দেখা যেত মানে শুটিংয়ের দুটো পার্ট থাকতো। যখন ওরা শুধু দিনে শুটিং করতো ওদের কল টাইম থাকতো ভোরবেলা, দেখা যাচ্ছে 4টায় কল টাইম থাকতো এবং ওই দিন শুধু সান যতক্ষণ থাকবে তার আগ পর্যন্ত যতটুকু সময় অতটুকু সময় শুটিং করতো এবং ওই দিন তারা রাতে শুটিং করতো না। আচ্ছা, সো আমি যতদিন আমার ডে সিন ছিল আগে ডে সিনগুলো শেষ করে এর পরে একদিন ব্রেক দিয়ে আমাকে আবার বাকি যে 11 দিন 12 দিনের শুটিং ছিল ওইটা শুধু নাইট শ্যুট করতো। সো তখন আমার কল টাইম থাকতো বিকেলে। আচ্ছা, বিকেলে দেখা যায় 4টার দিকে কল টাইম থাকতো, আমি গিয়ে রেডি টেডি হয়ে আর সন্ধ্যা থেকে শুটিং শুরু হতো এবং হোল নাইট ভোরবেলা আমাকে হোটেলে দিয়ে যেত। আবার আমি সারাদিন ঘুমাতাম, আবার বিকেলবেলা কল টাইম থাকতো। সো এই যে ইয়েগুলো মানে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমরা যখন আমাদের এখানে শুটিং করি, সো একটা সকালে শুটিং করে আমরা দেখা যাচ্ছে সন্ধ্যা হবার একটু আগ পর্যন্ত শুটিংটা প্যাক আপ হলো, সেটা শেষ করে আবার দেখা যাচ্ছে অনেকে তখন লাঞ্চ করে, তারপরে একটা জায়গা থেকে শুটিংয়ের মানে ইকুইপমেন্ট শিফট করে টোরে হয়তো যদি সন্ধ্যা 7টায় আজান দেয় শিফট করে আস্তে আস্তে 7:30 8টা ওখানে আবার লাইট করতে হয়, লাইট করে মানে 8:30 9টায় শুরু করবে এবং আমাদের শিফট হচ্ছে 11টা পর্যন্ত। সো 11টা মানে কিন্তু আপনি জাস্ট অনলি 2 ঘন্টা আপনি সময় পাচ্ছেন। যদি আপনি এক্সট্রা চার্জ দেন সেক্ষেত্রে হয়তো হাফ অ্যান আওয়ার বা 1 ঘন্টা, বা আপনি যদি বলে দেন যে আমি হোল নাইট শুটিং করবো সেটার জন্য 2 শিফটের বিল আসছে। বাট ওদের শুটিংটা দেখেন, আপনি বিকেল থেকে যদি 11টা থেকে মানে সন্ধ্যা 7টা থেকে ওরা শুটিং করে ভোর 6টা পর্যন্ত। সো তার মানে আপনি কিন্তু 11 ঘন্টা সময় পাচ্ছেন। 11 ঘন্টা শুটিং মানে একটা আমরা যদি দেশে শুটিং করি শুধু নাইট শিফট 2 ঘন্টা সময় পাচ্ছে, আর ওটা এক রাতে ও 5 দিনের শুটিং করার টাইমটা পাচ্ছে। এক্স্যাক্টলি, মানে ওদের সিস্টেম আলাদা, প্রফেশনালিজমটা আলাদা এবং শেখার আছে অনেক কিছু। এবং তারপর আমি যখন আমার পরবর্তী যখন আমি শুটিংটা শেষ করি আমি দেখলাম যে ও প্রতিদিন আমার যখন 4টায় কল টাইম থাকতো রাতের বেলা, ঠিক 3:45 আমাকে নক দিত, নীরব উই আর ইন ডাউন স্টেয়ার, প্লিজ কাম ডাউন। সো এবং এভরি ডে মানে 1 সেকেন্ড মানে 1 মিনিট এদিক ওদিক হওয়ার কোনো ওয়ে নেই, মানে একদম ওই টাইমে এসে আমাকে নক করতো। এমন কোনো মজার কোনো অভিজ্ঞতা আছে সেটা এই মুভিতেও হতে পারে বা এতগুলো বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করার সময় তৈরি হয়েছে যেটা অডিয়েন্সদের সাথে শেয়ার করা যায়, ইন্টারেস্টিং কিছু? মজার হচ্ছে যে আমি যেহেতু মালয়েশিয়ার এই গল্পটার মধ্যে আছি তাহলে এটাতেই বলি, সেটা হচ্ছে যে ওইখানের যে ভাষাগত যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশে একটা ছেলে ও মালয়েশিয়াতে গিয়ে একদম পুরো বিভিন্ন সময়ে বিভিন্ন কাজ করেছে, হয়তো রেস্টুরেন্টে কাজ করে, কখনো গ্যারেজে কাজ করেছে, কখনো কোনো কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কাজ করে। সো ওই যে ভাষাগত যে ব্যাপারটা এবং ভাষাগত দিকের মানে আমার আসলে খুব বেশি প্রবলেম হয় না, কারণ ওরা আমাকে বললো যে মালয়েশিয়ান যে ভাষাটা ওইটা আসলে একটা বাঙালি যখন মালয়েশিয়াতে আসে তখন ওরটা তো একদম পুরো অ্যাকসেন্ট পুরো মালয়েশিয়ান হবে না, সো একটু তো এদিক ওদিক হবে, সো ওইটা নিয়ে কোনো প্রবলেম নাই। বাট আমি যখন
একটা শর্ট দিতে যাব, শর্ট দেওয়ার সময় দেখা যাচ্ছে আমি যেই ডায়লগটা দিব, আমি তো ডায়লগটা দেওয়ার সময় ওর থেকে মানে স্ক্রিপ্টে পড়া আছে, বাট হুট করে তো ভুলে যাই যে আসলে এটা মানে কেন বলতেছি, মানে হোয়াট ডাজ ইট মিন। পরে তখন ও এটা আবার বলে দেয়। সো বলে দেওয়ার সময় ক্যামেরা অ্যাকশন বলার সময় আমি মাঝে মাঝে বাংলা বলে ফেলতাম। সো কারণ তার জাস্ট 1 মিনিট আগে ওর থেকে আমি শুনছি যে এটার মানে কি। সো যখন ক্যামেরা অ্যাকশন তখন আমি বলছি এই লাভ দে। হ্যাঁ, সো ওই যে জিনিসগুলো ওইগুলো অনেক মনে পড়ে। এবং দেখা যাচ্ছে অ্যাকশন বলার পর আমার যে কো আর্টিস্ট ও তো ওইটা বোঝে না যে মানে এটা কেন বললো। সো ওইটা অনেক মানে ফানি মোমেন্ট ছিল ওই সময়টায়। ওই মুভিটা তো রিলিজ হয়েছিল এবং ইন্টারন্যাশনালি রিলিজ হয়েছিল এবং সেটা সুপার ডুপার হিট এবং অ্যাট এ টাইম মালয়েশিয়ার 116টা হলে প্রথম হলে রিলিজ পেয়েছিল এবং ওরা প্রায় বাংলাদেশি টাকা 17.5 কোটি টাকা বাজেটের ছবি এবং ওরা 11 দিন না 13 দিনে ওদের টাকা ফুল টাকা উঠে গিয়েছিল। বাংলাদেশে যেহেতু অনেক চলচ্চিত্র কাজ করা হয়েছে, এটা বলা যায় যে 15 বছর ধরে তারও বেশি কাজ করা হচ্ছে, এখন পর্যন্ত সবচেয়ে প্রিয় ক্যারেক্টার বা প্রিয় মুভি যেটাতে কাজ করে স্যাটিসফাইড নীরব, এটা বলা যায়? আমি আমার প্রথম একটা জায়গায় বলি, সেটা হচ্ছে যে আব্বাস আমার পছন্দের মানে ছবি এবং এটার জন্য অবশ্যই অল ক্রেডিট গোস টু আমার ডিরেক্টর সাইফ চন্দন, কারণ 17-এর ছবি, বাট আমার এই যে আগের যে ছবিগুলো সেই জায়গা থেকে যে চেঞ্জ করে নিজের ক্যারেক্টার মানে ক্যারেক্টারের যে লুকটার যে চেঞ্জ করে আনা যায়, বা আমরা যেই জিনিসগুলো এখন করছি মানে আমরা এখন যেগুলো দেখছি সেই জিনিসগুলো কিন্তু মানে 17-এ কিন্তু আমরা এই জিনিসটা করেছিলাম আব্বাসে, যে একটা পুরান ঢাকার একটা ছেলে, সো তার গেট আপ মানে লুক অ্যান্ড ফিল, এই জিনিসগুলো কী হতে পারে। সো দর্শক ওই জায়গাটাই পছন্দ করেছে এবং ওই দিক থেকে আমার কাছে মনে হয় যে আব্বাস অনেক আমার পছন্দের একটা ছবি। এরপরে যদি একটা চলচ্চিত্রের নাম নিতে বলি তাহলে সেটা হবে ক্যাসিনো। হ্যাঁ, তাই না? রোজিনাপুর একটা ছবি করেছিল, ফিরে দেখা। সো ওইটাতে একটা ডিফারেন্ট একটা লুক, ওই যে লুকের কথা বললাম আমি, যেমন আমি অনন্য মামুনের যে ছবিটা করেছিলাম অমানুষ, আমি আর মিথিলা, সো ওইটার জন্য আমাকে যেমন মামুন ভাই বললেন, নীরব ভাই আমি আপনাকে আর এমনভাবে দেখতে চাই না যে মানুষ আপনাকে দেখে ফেলছে। সো আপনার যখন ফার্স্ট লুকটা আমি দিব, মানুষ যেন জুম করে দেখে যে এইটা আসলে কি নীরব, তো সেটা একটা ব্যাপার। তারপরে নেক্সট আমরা একটা মুভি করছি গোলাপ। কিন্তু খুব সুন্দর একটা ট্রেন্ড এখন চলছে বাংলাদেশে, সেটা কন্টেন্টের দিক থেকে হোক, লুকের দিক থেকে হোক, মেকিং এর দিক থেকে হোক, খুব সুন্দর একটা সুবাতাস বলা যায়। এই গোলাপটাও সেই সুবাতাসটা নিয়ে আসবে হোপফুলি। তবে আমি জানতে চাই যে এত চলচ্চিত্রের মাঝে বা আমি দেখেছি অনেক সময় অনেক ইন্টারভিউতে যে অভিনেতা নীরব কিন্তু নিজেই আক্ষেপ করে যেভাবে আসলে স্টার্টটা হয়েছিল, যেরকম দুর্বার গতিতে আমরা যদি দেখি যে টিভিসির ক্ষেত্রে, মডেলিংয়ের ক্ষেত্রে একেবারে 1 নম্বর পজিশনটা হোল্ড করে চলচ্চিত্রে আসা, এই জায়গাটা তো অনেকটুকু আলো পাওয়ার পরেও কোনো একটা জায়গায় ক্ষুদ্র একটু অপূর্ণতার কথা যদি বলি, সেটা আমি বিভিন্ন ইন্টারভিউতে পেয়েছি। না, ক্ষুদ্র অপূর্ণতা না, আসলে আমাদের ক্ষেত্রে আমরা কাজ করতে গেলে আমাদের তো অনেক বাধ্যবাধকতা আছে। আমাদের মনে করেন আপনি প্রথম থেকে যদি শুরু করেন, যেমন প্রথম একটা ছবি শুরু করব, সেই জায়গা থেকে একজন ডিরেক্টর যখন একটা গল্প নিয়ে প্রডিউসারকে বলছে, সো এটার জন্য আসলে যেই বাজেটটা দরকার সেই বাজেটটা পাচ্ছে না। আবার এই বাজেটটা পাচ্ছে না কেন? প্রডিউসার ইনভেস্ট করতেছে না কেন? প্রডিউসার আমাদের দেশে যে মার্কেট, সেখান থেকে এত টাকা তুলতে পারবে না। সো না তুলতে পারার কারণে মার্কেটে কত টাকা তোলা পসিবল সেটার উপর মানে প্ল্যানিং করে বা সেটার উপর একটা ধারণা নিয়ে কিন্তু সে ইনভেস্ট করছে। সো আপনি যখন আবার ছবিটা হলে গিয়ে রিলিজ করলেন, দেখা যাচ্ছে ছবি শেষ হতে হতে বাজেটটাও বেড়ে যায় বা বাজেটটা যেটা ছিল সেটা থাকে, সেক্ষেত্রে প্রমোশনের জায়গাটা অনেক ইম্পর্টেন্ট হয়ে পড়ে। কারণ আপনি দেখবেন যে আপনি বা আমরা রিলেটেড মিডিয়া মানুষ বা সোশ্যাল মিডিয়া মানুষ যারা, শুধু তারাই জানি। সো আমরা তো আসলে এই ছবিগুলো এমনভাবে করতে চাই না, আমরা করতে চাই যে একদম মানে শহর, গ্রাম, গঞ্জে যত জায়গা আছে সব জায়গায় যেন ছবিটা সম্পর্কে জানুক। এরপরে হচ্ছে মানুষ সেই ছবিটা টিজার, ট্রেলার, গান দেখে যদি একটু অ্যাট্রাক্টেড হয়, তখন কিন্তু হলে ছবিটা দেখতে যাবে। সো এইটার জন্য আসলে প্রমোশনালি যেই বাজেটটা দেয়া দরকার বা প্রমোশনের কারণে যেভাবে করে মানুষকে পৌঁছানো দরকার, সেই পৌঁছানোটা হয় না আসলে। সো এটাও একটা আক্ষেপ আমার কাছে মনে হয়। যেমন হলগুলোর কথা বলবো, যে অবশ্যই যদি আমাদের যেমন আগে যে যতগুলো হল ছিল সেই হলগুলো নেই, আক্ষেপগুলো থাকা ভালো, কারণ ভালো তো আসলে শেষ নাই, তাই না? কারণ হচ্ছে যে আপনি মনে করেন একটা ছবি যখন আপনি একটা গ্রামে রিলিজ করছেন, আপনি গ্রামে যেমন 700-800
একটা সিনেমা হল, যেগুলো অনেক পুরনো সিনেমা হলগুলো, এখন আপনি যদি ফ্রাইডেতে ছবিটা রিলিজ হয়, যদি 1000 সিনেমা হলের মানে সিটিং অ্যারেঞ্জমেন্টের যদি কোনো হল হয়, ওইখানে ফ্রাইডেতে যদি ফুল ছবিটা চলে, মানে ফুল মানে 4টা বা 5টা শো যদি ফুল চলে, তার মানে ওই এলাকার 4 থেকে 5000 মানুষ যদি দেখে ফেলে, রাইট। তাহলে পরের দিন আর কারা দেখবে? ওই গ্রামে তো লোকই থাকবে না। হ্যাঁ, সো এইটা একটা ইস্যু। তারপর হচ্ছে আপনি যাদেরকে দেখাচ্ছেন ওরা আসলে, আপনি বাসায় কষ্ট করে থাকলেন, কিন্তু আপনি যখন একটা রিফ্রেশমেন্ট বা একটা রেস্টুরেন্টে যাবেন বা কোথাও একটা অ্যামিউজমেন্ট পার্কে যাবেন, দ্যাট হ্যাজ টু বি মানে বাসার চেয়ে বা অন্য যেখানে যাচ্ছেন সেটার চেয়ে ভালো হইতে হবে। অবশ্যই। সো একজন মানুষ হলে গিয়ে যখন ছবি দেখবে, সেখানে পরিবেশটাও তো অনেক ভালো থাকতে হবে। অবশ্যই। এখন পরিবেশটা যখন ভালো থাকতে হবে, তখন আবার আরো অনেক কিছু চিন্তা করতে হ্যাঁ, হবে। হল মালিক তখন। বলবে যে ভাই আমার তো টাকা উঠে আসতেছে না, Right. আমার তো দর্শক আসতেছে না, তাহলে আমি যে ছবিটা করব, মানে এতদিন ধরে চালাবো বা হলগুলো ফেলে রাখছি, সেই হলের দর্শকের ইয়েগুলো তো আসতে হবে। তবে অবশ্যই আশার কথা যে একটু হলেও চেঞ্জ হচ্ছে, আস্তে আস্তে খুবই চেঞ্জ হচ্ছে এবং হবে। এবং আমার কাছে মনে হয় যে দেখেন, এই যে বিগত ছবিগুলো যদি আমি 1-2 বছরের ছবিগুলো যদি বলে, দেখবেন যে ভালো ভালো ছবি হচ্ছে এবং অনেক বিগ বাজেটের ছবি হচ্ছে এবং মানুষ হলমুখী হচ্ছে এবং মানুষ হলে এসে ছবি দেখছে। সো আবার আরও একটা ব্যাপার হচ্ছে, যেহেতু আমরা সোশ্যালি অনেক অ্যাক্টিভ, সোশ্যালি ছবিকে প্রমোট করার জায়গা বেড়ে গিয়েছে। তারপরে হ্যাঁ, মাধ্যম বেড়ে গিয়েছে। এবং যেমন আমরা আগে কি হতো, একটা প্রডিউসার যখন ছবি রিলিজ করতো, সে কিন্তু শুধু হলেই রিলিজ করতো। এখন দেখেন ডিজিটাল, স্যাটেলাইট, অ্যাপ, ইভেন এখন বড় বড় কোম্পানি যারা আছে, কর্পোরেট কোম্পানিগুলো, তারা কিন্তু স্পন্সরও করছে। সো তার মানে কি, তো উইংস গুলো খুব বের মানে হচ্ছে, একটা পজিটিভিটি আমরা পাচ্ছি। এটা একটা ব্যাপার। আর সর্বোপরি হচ্ছে ছবিটা ভালো হতে হবে। রাইট। হ্যাঁ, মানে আমরা মনে করি এত সব কিছু করে ফেললাম একটা ফালতু ছবির পেছনে, সেটা করে লাভ কি? ছবিটাও ভালো হতে হবে, মানে প্রমোশনটাও ঠিকঠাক হতে হবে, মানে সব মিলে ভালো কিছু হলে অবশ্যই ভালো। ওকে, অবশ্যই। মানে তার মানে কোনো অপূর্ণতা নাই হচ্ছে যে আমি নিজেকে যদি ওই ক্যারেক্টারে দেখতে পেতাম, এরকম কোনো একটা বা দুটা ক্যারেক্টারের নাম শুনতে চাই। আমি আমার নিজের সাথে যুদ্ধ করতে চাই। যেমন আমি যে কাজগুলো প্রথম থেকে করেছি, সেটার চেয়ে যেন গ্র্যাজুয়ালি আমার কাজটা আস্তে আস্তে করে ডেভেলপ করে, বা অ্যাক্টিংটা ডেভেলপ করে, ছবির সব জায়গা থেকে সেটার জন্য অবশ্যই গুড উইশেস থাকলো। তবে ফিরে দেখা চলচ্চিত্রটার কথা হলো, এই চলচ্চিত্রটা আমি ছোট্ট করে একটু যেতে চাই, কারণ এই চলচ্চিত্রের শুটিং যেখানে হয়েছিল, চিত্রনায়ক নীরবের সেখানে কিন্তু শৈশব কৈশোর কেটেছে, তাই না? না, শৈশব কৈশোর না, মানে আমার দাদা বাড়ি, নানা বাড়ি ওখানে। ওইটাই তো, মানে একটা টান ডিফারেন্ট। তো ওইখানে শুটিং করতে গিয়ে যখন নিজের মানুষজন দেখছিল যে এখানে শুটিং হচ্ছে, কোনো মধুর সংকট বা ভালোবাসার অত্যাচারে পড়তে হয়েছিল কিনা? না, এটা তো হয়, যেটা হচ্ছে যেখানেই যাই সেটা হয়। আর যখন একদম নিজের জেলায়, নিজের একদম গ্রাম বা নিজের ডিস্ট্রিক্ট, মানে দেখা যাচ্ছে যেহেতু অনেক দিন শুটিং করেছি, অনেক দিন শুটিং করলে হয় কি যে প্রথমে 5 জন মানুষ জানে, তারপরে দিন 50 জন, তারপরে 500 জন, এইভাবে করে দেখা যায় লাস্টের দিকে এত মানুষ, এই ঝামেলা শুটিংই করা পসিবল হয় না। আচ্ছা। সো তারপরে এটা তো আসলে ব্লেসিং। সো এই আশীর্বাদ আসলে চলতেই থাকুক। আমি চাইবো যে চিত্রনায়ক নীরবের যেন আর কোনো আক্ষেপ না থাকে, সবকিছু যেন পাওয়া হয়ে যায়। সেটা অবশ্যই চলচ্চিত্রের মাধ্যমেই যেন নিজের চরিত্র বা নিজের যেভাবে নিজেকে দেখার ইচ্ছে সেভাবেই দেখতে পাওয়া যায়, সে প্রত্যাশা থাকছে। একদম শেষ পর্যায়ে আমি ঝটপট কিছু প্রশ্ন করতে চাই, একটু ঝটপট উত্তর নিয়ে নিব। এক কথায় যদি চিত্রনায়ক নীরবকে সংজ্ঞায়িত করা যায়, কি বলা যাবে? ফিল্মিক। ইমোশনাল নাকি ক্যালকুলেটিভ, কোনটা? ক্যালকুলেটিভ। আর যদি বলি যে হিরো প্রোডাক্টটা কি, স্ক্রিপ্ট নাকি ডিরেক্টর নাকি কো অ্যাক্টর? সর্বপ্রথম স্ক্রিপ্ট। সর্বপ্রথম হচ্ছে স্ক্রিপ্ট, তারপরে বাকি দুটো তো থাকবেই। নেক্সট মুভিটা কার সাথে করতে চান? সবার সাথেই করতে চাই, বাট আমার নেক্সট ফিল্ম চন্দনের সাথেই আবার হচ্ছে। যদি বলি যে নিজের বাকেট লিস্টে কোন জিনিসটা আছে যেটা 1-2 বছর বা আগামী 5-10 বছরে পূর্ণ করার ইচ্ছে আছে? অনেক কিছু, মানে ইউনিক কিছু করার, এবং যেটা হচ্ছে মানুষকে মনে রাখবে বা যে ক্যারেক্টারটা মনে রাখবে। যে অভিনেতা বা অভিনেত্রীর সাথে কাজ করতে পারলে জীবন ধন্য মনে হবে? শাহরুখ খান। বের হওয়ার সময় যে জিনিসটা ছাড়া নীরব কখনোই বের হয় না? আয়না দেখে। আয়না দেখে, ওকে। ওয়ালেটে কোন জিনিসটা থাকতেই হবে? ওয়ালেট ইউজ করি না। ওয়ালেট ইউজ করা হয় না, তার মানে ক্রেডিট কার্ড অলওয়েজ থাকে নাকি বিকাশ? গাড়িতে থাকে, এখনো নাই। এখনো নাই, সেটার কারণটা কি? ডাকাতির ভয়ে না ছিনতাইকারী? এটা একটা, মানে এত হেডেকের মধ্যে এটা একটা বড় হেডেক মনে হয়। খুব ভালো কথা শুনলাম। যদি বলা হয় যে চন্দ্র বা অন্য কোনো মঙ্গল গ্রহে আমি পাঠিয়ে দেব নীরবকে, কি বা কোন জিনিসটা ছাড়া নীরব মুভ করবে না?
বউকে নিয়ে যাব। বউকে বস্তুগত যদি কোনো জিনিস বলি, একটা মানে মোবাইল হতে পারে সাথে, মোবাইল হতে পারে। হ্যাঁ। ওকে, নেটওয়ার্ক যদিও থাকুক আর না নেটওয়ার্ক থাকবে থাকুক। না, মানে অ্যাটলিস্ট গুতাগুতি করে যতক্ষণ চার্জ থাকবে ততক্ষণ পর্যন্ত দেখতে পাবো। নীরবের প্রিয় রং কি? সবুজ। সবুজ। প্রিয় পোশাক? হাফ স্লিভ ছাড়া সবকিছু। প্রিয় পারফিউম? অনেকগুলো ইউজ করি। অনেকগুলো। এরকম সবচেয়ে প্রিয় কোনো কিছু না, ফ্র্যাগনেন্সের উপর ডিপেন্ড করে। ওকে, যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। অনেক আড্ডা হলো এবং এত চমৎকার একটা সময় উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এরই সাথে আমি শ্রাবণ ও তৌহিদা বিদায় নিচ্ছি আজকের সেলিব্রিটি আড্ডা দিয়ে। অবশ্যই আপনাদের পছন্দের আরও সেলিব্রিটি নিয়ে হাজির হব আপনাদের সামনে। আজকেও চেষ্টা করেছি এই সময়টুকু দিয়ে আপনাদের সময়টাকে আরেকটু কালারফুল করবার, সেই চেষ্টাতেই থাকবো। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারকে ভালোবাসবেন, নিজের দেশ বাংলাদেশকে ভালোবাসবো আমরা সবাই মিলে। আজকের মতো আল্লাহ হাফেজ।